বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে অশোক সম্রাট অশোকের ধর্ম বিপ্লবের সময়ে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রসারিত বলে জানা যায়। চট্টগ্রাম একসময় চট্টগ্রাম বা সাতিগ্রাম হিসাবে হরিকেলে রাজ্যভুক্ত হয়। চট্টগ্রাম বৌদ্ধ অধ্যুষিত ছিল বলে এই অঞ্চলে পণ্ডিত বিহার প্রতিষ্ঠিত হয়। বুদ্ধোত্তর সময়ে বঙ্গ সমতট হরিকেল রাজ্যের বৌদ্ধ ইতিহাসে চলে আসে প্রাচীন চট্টগ্রামের বৌদ্ধ ধর্মের প্রেক্ষাপট। ইউহেন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে সমতটের বর্ণনা থাকলেও হরিকেলের তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। ভৌগোলিক সমীক্ষায় দেখা যায় ভারতীয় উপমহাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং এই জনপদ সমতট তাম্রলিপ্ত পুনর্বর্ধন সহ জনপদে বেষ্টিত ছিল। সপ্তম শতকে সৈনিক পরিব্রাজক ইয়ত সিংহের ভ্রমণ বৃত্তান্তে হরিকেল রাজ্যের কথা উল্লেখ আছে। আরেক সৈনিক পরিব্রাজক ফাং ইয়েনের তাম্রলিপ্তিতে পঞ্চম শতকে 22টি সংজ্ঞারাম দেখেন। আশ্রম, বিহার, রাজবিহার, দীনসেন নির্মিত বিহারে অনেক থেরবাদী বৌদ্ধ ভিক্ষু দেখেন, যা এই সময়ের উল্লেখযোগ্য বৌদ্ধ স্থাপত্য। ইউহেন সাং সমতটে 20টি বৌদ্ধ বিহার দেখেন। এই তিন সৈনিক পরিব্রাজক মুখবলিপুত্র তিস্য পরম্পরা বহু থেরবাদী বৌদ্ধ ভিক্ষুদের দেখেন। সেই সময় চট্টগ্রামকেও সমতটে অংশ হিসেবে উল্লেখ করা হয়। জনাকীর্ণ এই জনপদটি সম্রাট অশোকের সময়ে আর্যকরণ করা হয়। তিব্বতী সূত্রে প্রাচীন চট্টগ্রামের বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু তথ্য রয়েছে। চট্টগ্রাম একসময় উত্তর পূর্ব ভারতের অংশ হিসাবে কুকি রাজ্যের অধীনে ছিল। তারানাথের বিবরণ মতে বসুবন্ধুর পূর্বে এই জনপদে দীনযান অর্থাৎ থেরবাদ প্রতিষ্ঠিত ছিল। সেই সময় সোন থেরো, উত্তর থেরো নামে দুইজন বৌদ্ধ ভিক্ষু সুবর্ণভূমি বা বার্মায় ধর্ম প্রচার করতে যান। তারা চট্টগ্রাম হয়ে বার্মা গমন করেন। তখন থেকে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের আলোক রশ্মি বিকশিত হয়, যা সপ্তম শতকে এসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়ে নবম শতকে বাঙালি বৌদ্ধ গ্রামে পরিণত হয়। প্রাচীন চট্টগ্রামে কোন ধারা বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাযানী বৌদ্ধ মত চর্চিত হলেও দীনযানী বা থেরবাদ বৌদ্ধ মত খুব বেশি এই ভূখণ্ডে অক্ষুণ্ণ ছিল। হরিকেল রাজা শান্তিদেবের বুদ্ধ প্রীতিও প্রমাণ করে এই অঞ্চলে বুদ্ধের অহিংস বাণী সুবিস্তৃত ছিল। দশম শতকে চন্দ্রবংশ বুদ্ধের মৈত্রীর বাণীতে সুপ্রতিষ্ঠিত ছিলেন তা প্রমাণিত হয়।
এই কথাগুলো আমি বললাম। আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাকে অনেক লেখক, অনেক বক্তা কটাক্ষ করে আমাদেরকে বলে আমরা নাকি মহাদানী, কিন্তু এই তথ্যপত্র থেকে প্রমাণিত হলো আমরা এই বুদ্ধ পরম্পরা, বুদ্ধের শিষ্য পরম্পরা, অশোকের ধর্ম বিপ্লবের সঙ্গে এই যে অশোকের গুরু মুকুলগুপ্ত 313 থেকে শুরু করে পরম্পরা শতাব্দী পর শতাব্দী ধরে এখনো চলে আসছে। আমরাই অরিজিনাল থেরবাদী বৌদ্ধ ভিক্ষু এই ভারতবর্ষের মধ্যে। এই ভারতে বুদ্ধের উৎপত্তি, এই ভারতে বুদ্ধের ধর্মপ্রচার, এই ভারতে বুদ্ধ ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই ভারতবর্ষের ইতিহাস এখন সঠিক ইতিহাস পাওয়া যায় না। নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি ছিল সব পুড়িয়ে শেষ করে দিয়েছে। সুতরাং ভারতের বারাণসী গঙ্গোপতি বিহার প্রতিষ্ঠার পর তৎকালীন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল এখানে একটা বুদ্ধাশ্রী স্থাপন করবে। এই যে বুদ্ধাশ্রী স্থাপন করবে সেই কে? তারা চিন্তা করেছিল, সেই ব্রিটিশ সরকার লর্ড হ্যামন্ড চিন্তা করেছিলেন এমন একজন ভিক্ষুর হাত দিয়ে এই বুদ্ধাশ্রী প্রতিস্থাপন করব যারা এই ভারতবর্ষের বুদ্ধ পরম্পরা, শিষ্য পরম্পরা আছে। তখন ছিল তারা এই ভারতবর্ষের ইতিহাস ভারতীয় পণ্ডিতদেরকে দেয় এবং জিজ্ঞাসা করে এই বুদ্ধ পরম্পরার শিষ্য কারা আছে বর্তমান ভারতবর্ষে। তারাও অভিমত দেয় এই ভারতবর্ষের পূর্ববর্ষে যে চট্টগ্রামের মধ্যে থেরবাদী বৌদ্ধ ভিক্ষুরা যারা আছে তারাই বুদ্ধ শিষ্য পরম্পরা, বৌদ্ধ অরিজিনাল ভিক্ষু সংঘ। তাই এই ব্রিটিশ সরকার এবং অনাগারিক ধর্মপাল সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সংঘনায়ক অগ্রসর মহাস্তবীকে দিয়ে এই বুদ্ধাশ্রী প্রতিস্থাপন করবে। তাই আমাদের এই সংঘনায়ক অগ্রসর মহাস্তবীকে বিশেষ নিমন্ত্রণ দিয়ে বারাণসীতে নিয়ে গিয়ে তিনিও আরো অনেক ভিক্ষু সংঘকে নিয়ে সেখানে গমন করেন এবং এই বুদ্ধাশ্রী লন্ডন বিশ্ববিদ্যালয়, লন্ডন জাদুঘর থেকে এনে এই বুদ্ধাশ্রী সংঘনায়ক অগ্রসর মহাস্তবীর হাতে প্রদান করেন এবং সংঘনায়ক অগ্রসর মহাস্তবী সেই বুদ্ধাশ্রী নিজের হাতে কৌটায় স্থাপন করেন। আপনারা সবাই সাধুবাদ দিন। এই বুদ্ধাশ্রী পেয়েছিলেন ব্রিটিশ সরকার খনন করে তৎকালীন বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র তক্ষশিলা, সেই তক্ষশিলায় খনন করে এই বুদ্ধাশ্রী পেয়েছিলেন। সেই বুদ্ধাশ্রীই বর্তমান বারাণসী ঋষিবর্তন নির্গোদাবে গঙ্গোপতি বিহারে স্থাপন করা হয়। সুতরাং আমরাই সেই অরিজিনাল বৌদ্ধ ভিক্ষু থেরবাদী। আমরা হেদিক উদিক হই নাই। বুদ্ধের আদর্শকে ধরে রেখে অনেক জঞ্জার বেদক দিয়ে আমরা আমাদের নিজেকে সঠিক রেখে চলে আসতেছি, এখনো আমরা আছি। সুতরাং এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের উপর অনেক নির্যাতন নিপীড়ন ঘটেছে। আমরা তা সহ্য করে এগিয়ে এসে এই ধর্মকে রক্ষা করে চলেছি। সুতরাং আমরা সেই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবগঠিত কার্যসভার অভিষেক অনুষ্ঠান এবং বৌদ্ধ মহাসম্মেলন 1938 সালে মহারাপাড়া সুদর্শন বিহার কেন্দ্রে বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল। সেই মহাসম্মেলনে প্রায় 21টি দাবি সেই ব্রিটিশ সরকারকে দিয়েছিল। সেই ব্রিটিশ সরকারকে এই যে দাবি দিয়েছিল তার মধ্যে আমাদের আবুলকিলি গ্রামের একটা দাবি ছিল, বর্তমানে যে অজন্তা বিহার আছে তার পাশে বৌদ্ধ শ্মশান, আলদা নদীর সোজাসুজি খেতে সোজা করে দিয়ে খাল সোজা করার কথা। বৌদ্ধ শ্মশানও নষ্ট হয়ে যাবে, অজন্তা বিহারও নষ্ট হয়ে যাবে। সুতরাং ব্রিটিশ সরকারকে দাবি দিয়েছিল এটা থেকে বিরত থাকার জন্য। ব্রিটিশ সরকার সেটাই মেনে নিয়েছে। আজকেও আমরা আমাদের ভিক্ষু সমাজের এবং গৃহী সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ সাকমা সকালবেলায় এসেছিলেন এবং সেই অনুষ্ঠানে যোগদান শেষে তিনি চলে গেছেন এবং বলে গেছেন, আপনাদের এই 10টি 9টি দাবি আমি মনে প্রাণে গ্রহণ করে প্রধান উপদেষ্টাকে জানাবো, চেষ্টা করব আপনাদের দাবি পূর্ণ করার জন্য। সুতরাং আজকেও শুধু আমাদের নিজেদের জন্য নয়, আপনারা যারা গৃহী আছেন আপনাদের জন্যও আমরা চিন্তা করে এইসব দাবি দেওয়া দিয়ে আসছি। সুতরাং আমাদের মহামান্য মহাসংঘনায়ক নাই, না থাকলেও তার শিষ্য প্রতিষ্ঠারা আছে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আছে, আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষুরা আছি। আমরাও যতটুকু পারি আমাদের জাতির জন্য, ধর্মের জন্য, সমাজের জন্য, শাসনের জন্য চেষ্টা করে যাচ্ছি টিকিয়ে রাখার জন্য। আমাদের অস্তিত্ব, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের ধর্ম যাতে রক্ষা হয় সেভাবেই আমরা কাজ করে চলেছি। সুতরাং আপনারাও পিছিয়ে নেই, আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা আছেন। এই উভয়ের সমন্বয়ের মধ্য দিয়েই আমরা বৌদ্ধ সমাজ এতটুকু উন্নত হয়েছে। পরিশেষে আমি বলবো, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বর্তমান যে অবস্থানে আছে খুব ভালো অবস্থানে আছে। সুতরাং আজকে যে অনুষ্ঠান করেছে 7 জন বৌদ্ধ উপযুক্ত ভিক্ষুকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য। সুন্দরভাবে অনুষ্ঠান করেছে এবং হচ্ছে। আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি, তোমরা তৈরি হোক এই ভিক্ষু সংঘকে নেতৃত্ব দেওয়ার জন্য, তোমরা তৈরি হও এই গৃহী সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য। এই গৃহীরা যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছে সত্যিকার ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। উভয়ের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যাতে আরো উন্নত হতে পারি, আমাদের সমাজ যাতে আরো ধর্মময় জাতি হিসাবে উন্নত হতে পারে। এখানে অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমি আলোচনা করছি না। সকলকে ধন্যবাদ, আশীর্বাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান যারা করেছে তাদেরকেও ধন্যবাদ, আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম, উদ্বোধনী ভাষণ শেষ করলাম। সাধু।